Assalamu alaikum wa rahmatullah. Dear students, hope you all are well by the grace of Almighty Allah. Dear students, today I am going to take you English class. সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে তোমাদের আমি ইংরেজি ক্লাস নিয়ে যাচ্ছি। আজকে আমার টপিক হচ্ছে রিঅ্যারেঞ্জ। এর পূর্বেও আমি রিঅ্যারেঞ্জে বেশ কয়েকটি ক্লাস নিয়েছিলাম। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে একটা রিঅ্যারেঞ্জ সলভ করে দিচ্ছি। এটা তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি প্রথমেই এখানে পাঁচটা সেন্টেন্স উল্লেখ করেছি। যেমন এক নম্বরে আছে আই স্কুল টু গো। তাহলে আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে কি রিঅ্যারেঞ্জ। তাহলে তোমরা সবাই ভালো করে জানো, এটা ক্লাস 3 থেকে অদ্যাবধি পর্যন্ত পড়ে আসছো যে রিঅ্যারেঞ্জ টা আমরা কি করি, এলোমেলো শব্দ দেওয়া থাকে, জাম্বল ওয়ার্ড থাকে, এগুলোকে সুন্দরভাবে সাজিয়ে একটা মিনিংফুল সেন্টেন্স, অর্থগত একটা বাক্য তৈরি করতে হয়। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তো এটা তোমাদের পূর্ব থেকে চর্চা আছে, তোমরা বেশ ভালো জানি। এরপর আমাদের অদ্যাবধি কি করতে হবে, চর্চা চালিয়ে যেতে হবে, আমাদের এক্সারসাইজ চালিয়ে যেতে হবে। তো দেখো এখানে আই স্কুল টু গো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে চারটা ওয়ার্ড আছে। কয়টা ওয়ার্ড আছে? চারটা ওয়ার্ড। এই চারটা ওয়ার্ডকে সুন্দরভাবে সাজিয়ে একটা মিনিংফুল অর্থবোধক একটা বাক্য আমরা তৈরি করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে আমরা কি করব, এই রিঅ্যারেঞ্জটা সলভ করার জন্য, এটাতে ভালো করার জন্য আমাদের কি করতে হবে, মেইন বইটা ভালো করে পড়তে হবে। সেন্টেন্সের স্ট্রাকচার, সেন্টেন্সের ডেফিনেশন এবং টেন্সের ডেফিনেশন বা স্ট্রাকচার ভালো করে পড়তে হবে, আর বেশি বেশি কি প্র্যাকটিস করতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি বলেছিলাম যে প্রথমেই তোমরা লক্ষ্য করবে যে সেন্টেন্সের সাবজেক্ট কোনটা। তাহলে দেখো এখানে আই স্কুল টু গো এবং শেষে ফুল স্টপ আছে। যেহেতু শেষে ফুল স্টপ আছে, অতএব সেন্টেন্সটি ধরে নিতে হবে কি এটা অ্যাসার্টিভ, না হলে কি ইম্পারেটিভ, না হয় অবজেক্টিভ। আর দুইটা বিষয় হচ্ছে, যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে ধরতে হবে সেটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স, হয় ইয়েস নো কোশ্চেন না হয় ডব্লিউএস কোশ্চেন। আর যদি আশ্চর্যবোধক চিহ্ন বা নোট অফ এক্সক্লামেশন থাকে তাহলে ধরতে হবে কি সেটা এক্সক্লামেটরি সেন্টেন্স। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই সেন্টেন্সটার শেষে কি আছে, তোমার ফুল স্টপ আছে। এবং দেখো এখানে সাবজেক্ট আছে, সাবজেক্ট হিসেবে কি আছে আই। তাহলে দেখো এখানে প্রথমে আমাদের কি করতে হবে, ফার্স্ট কাজ হচ্ছে সাবজেক্ট খুঁজে বের করতে হবে। তাহলে সাবজেক্ট আই, তাহলে সাবজেক্টটা আমরা আগে নিতে পারি, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং এখানে সাবজেক্ট আছে বিদায় এটা কি হবে না, এটা ইম্পারেটিভ সেন্টেন্স হবে না। এবং এখানে আই স্কুল টু গো, এখানে কোনো আশীর্বাদও প্রকাশ করে নাই, ইচ্ছাও প্রকাশ করে নাই, অতএব এটা কি অবজেক্টিভ সেন্টেন্স না, এবং কোনো আদেশও করে নাই বিদায় এটা ইম্পারেটিভ সেন্টেন্স না। ধরে নিতে হবে নিঃসন্দেহে এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমরা প্রথমে সাবজেক্ট চিহ্নিত করলাম, এটা সাবজেক্ট হচ্ছে আই, আমি। তারপর সাবজেক্টের পরে আমাদের কি করতে হবে, ভার্ব খুঁজে বের করতে হবে। এখানে ভার্ব হিসেবে আছে কি গো, তাহলে আই গো, সাবজেক্টের পরে কি হবে ভার্ব। তারপর কি প্রিপোজিশন হিসেবে আছে টু, এরপর কি অবজেক্ট হিসেবে আছে স্কুল, তাহলে কি হবে আই গো টু স্কুল। হ্যাঁ দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, আই স্কুল টু গো এটা সবাই পারবে, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। তাহলে সেন্টেন্সটা কিভাবে হলো, সাবজেক্টের পরে এখানে সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ এই গো ভার্বটা মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, এর সাথে কি এম ইজ আর ওয়াজ আর কিছুই নেই, অতএব এবং কি টু স্কুল এগুলো হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা দেখতে পেলাম প্রথমে সাবজেক্ট, সাবজেক্টের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট ইকুয়াল টু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং এখানে আই গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যাই, এখানে বিবরণ প্রকাশ পেয়েছে, অতএব এই সেন্টেন্সটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমরা এটা বলতে পারি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা হয়ে গেল এই সেন্টেন্সটা তোমাদের। এরপর দেখো 2 নম্বর যে সেন্টেন্সটা এখানে আমি লিখেছি, হ্যাঁ 2 নম্বরটা দেখো, বাদল বাদল ইজ হেভি ভেরি, এরপর প্রশ্নবোধক চিহ্ন আছে। কি চিহ্ন আছে? প্রশ্নবোধক চিহ্ন। যেহেতু প্রশ্নবোধক চিহ্ন আছে, অতএব ধরে নিতে হবে কি এই সেন্টেন্সটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে বাদল ইজ ভেরি হেভি, বাদল ইজ হেভি ভেরি, এখানে প্রশ্নবোধক চিহ্ন, তাহলে অবশ্যই সেন্টেন্সটা কি হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন দেখো আমরা আরো জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন আর একটা ডব্লিউএস কোশ্চেন। আর আমরা এখানে লক্ষ্য করছি যে এখানে ডব্লিউএস এইচ ওয়ার্ড নেই, হোয়াট, হুইচ, হোয়ার, হাউ এই ধরনের কোনো ডব্লিউএইচ ওয়ার্ড নেই। না থাকলে তাহলে এটা কি ডব্লিউএস কোশ্চেন হবে না, তাহলে এটা কি ইয়েস নো কোশ্চেন। এক কথায় এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স ইয়েস নো কোশ্চেনের। তাহলে এখানে এই ইয়েস নো কোশ্চেন এই ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি
অক্সিলারি ভার্ব বা টু বি ভার্ব থাকে সেটা কি করতে হবে সেন্টেন্সের শুরুতে আনতে হবে। এই am is are was were shall will can could এগুলো কি এই অক্সিলারি ভার্বগুলোকে অথবা সাধারণ টু বি ভার্ব যদি থাকে সেটাকে কি করতে হবে সেন্টেন্সের শুরুতে নিলেই প্রদত্ত সেন্টেন্সটা কি হয়ে যাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা তাহলে এখানে আমরা অক্সিলারি ভার্ব বা টু বি ভার্ব হিসেবে এখানে রয়েছে is। তাহলে দেখো এখানে ইসটা আমরা আগে আনলাম is এর উপরে হবে কি সাবজেক্ট। সাবজেক্ট হিসেবে কি আছে সাবজেক্ট হিসেবে আছে এখানে বাদল। তাহলে is বাদল এরপর তার সম্বন্ধে যা কিছু বলা হয়েছে অবজেক্টটা হবে। তাহলে কি হবে is বাদল very happy বাদল কি খুব সুখী হ্যাঁ বাদল কি খুব আনন্দিত। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো is বাদল very happy। তাহলে এই সেন্টেন্সটার শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকার কারণে প্রদত্ত সেন্টেন্সটি আমরা ধরে নিয়েছি কি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ইয়েস নো কোশ্চেনের ইন্টারোগেটিভ সেন্টেন্স। সুপ্রিয় শিক্ষার্থীরা তাহলে তোমরা আশা করি এটা বুঝতে পেরেছো যে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ইয়েস নো কোশ্চেনের ইন্টারোগেটিভ সেন্টেন্স। নেক্সট আসো দেখো এরপর আছে দেয়ার আর প্লেসেস কান্ট্রি সি টু আওয়ার ইন মেনি। এখানে 1 2 3 4 5 6 7 8 9টা ওয়ার্ড আছে। কয়টা ওয়ার্ড আছে 9টা ওয়ার্ড। এই 9টা ওয়ার্ডকে সুন্দরভাবে সাজিয়ে আমাদের একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে। আরেকটা বিষয় হলো শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে। কি আছে নোট অফ ইন্টারোগেশন। কি আছে নোট অফ ইন্টারোগেশন প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এখানে এই প্রশ্নবোধক ইন্টারোগেটিভ ভার্ব থাকার কারণে প্রদত্ত সেন্টেন্সটা কি হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। এখানে আরেকটা মজার বিষয় হলো যে আমরা কিছুক্ষণ আগে বললাম যে ডব্লিউএস ওয়ার্ড যদি না থাকে তাহলে এটা কি ইয়েস নো কোশ্চেনের ইন্টারোগেটিভ সেন্টেন্স। কাজে এখানে কোনো ডব্লিউএস কোশ্চেন নেই এটা কি হবে ইয়েস নো কোশ্চেনের ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। তাহলে প্রথমে আমাদেরকে টু বি ভার্ব বা অক্সিলারি ভার্ব খুঁজে বের করতে হবে। কি করতে হবে টু বি ভার্ব বা অক্সিলারি ভার্ব খুঁজে বের করতে হবে। তাহলে এখানে অক্সিলারি ভার্ব টু বি ভার্ব হিসেবে রয়েছে আর। তাহলে আর there আর এর পরে আমরা কি নিব আর there many places to see in our country। কি হলো প্রথমে হচ্ছে আর প্রথমে হবে কি অক্সিলারি ভার্ব। সাধারণত কোন স্থানে বর্তমানে একের অধিক জিনিস আছে বা কোনো কিছু আছে এরকম বোঝাতে there are দিয়ে শুরু হয়। আর সাধারণত কোন স্থানে বর্তমানে একটি মাত্র জিনিস আছে সেই ক্ষেত্রে there is দিয়ে শুরু হয়। তাহলে many places অনেক জায়গা অনেক স্থান। তাহলে প্লুরালি নাম্বার এইজন্য কি হবে আর দেয়ার মেনি প্লেসেস। হ্যাঁ যে আর দেয়ার মেনি প্লেসেস এখানে মেনি প্লেসেসটা হচ্ছে কি সাবজেক্ট। মেনি প্লেসেসটা কি সাবজেক্ট। তাহলে আর দেয়ার মেনি প্লেসেস টু সি দেখার মতো। কিসের মতো দেখার মতো ইন আওয়ার কান্ট্রি। হ্যাঁ যে আর দেয়ার মেনি প্লেসেস টু সি ইন আওয়ার কান্ট্রি। দেখো তাহলে এই আরটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর দেয়ার তো হচ্ছে কোন স্থানে বর্তমান আর দেয়ার। তাহলে আরটা অক্সিলারি ভার্ব দেয়ার মেনি প্লেসেস অনেক স্থান এটা হচ্ছে তোমার সাবজেক্ট। আর টু সিটা হচ্ছে কি এই টু সিটা হচ্ছে মেইন ভার্ব আর ইন আওয়ার কান্ট্রি এটা হচ্ছে কি অবজেক্ট। তাহলে আর দেয়ার মেনি প্লেসেস টু সি ইন আওয়ার কান্ট্রি। সুপ্রিয় শিক্ষার্থীরা তাহলে এই জাম্বল ওয়ার্ডগুলোকে আমরা কি করলাম প্রথমে প্রশ্নবোধক চিহ্ন থাকার কারণে ইন্টারোগেটিভ সেন্টেন্স ধরে ইয়েস নো কোশ্চেনে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করলাম। আগে আমরা টু বি ভার্ব বা অক্সিলারি ভার্বটাকে আগে বসালাম তারপরে সাবজেক্ট এরপর হচ্ছে মেইন ভার্ব এরপর হচ্ছে অবজেক্ট। আর এই প্রদত্ত সেন্টেন্সটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স বা ইয়েস নো কোশ্চেন। সুপ্রিয় শিক্ষার্থীরা এরপর দেখো এরপর ফোর্থ যে আমি সেন্টেন্সটা লিখেছি এখানে আছে was there school not his in a fire। দেখো তাহলে এখানে কিন্তু কোনো প্রশ্নবোধক চিহ্ন নাই শেষে কি আছে ফুল স্টপ আছে। অতএব প্রদত্ত সেন্টেন্সটি কি হবে এই প্রদত্ত সেন্টেন্সটি ইন্টারোগেটিভ বা এক্সক্লামেটরি সেন্টেন্স হবে না। এটা অ্যাসার্টিভ না হয় ইম্পারেটিভ না হয় অবজেক্টিভ হবে। কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে এখানে কি সাবজেক্ট রয়ে গেছে এবং এটার দ্বারা কোনো কি আদেশ নিষেধ প্রকাশ পায় নাই এবং এটার দ্বারা কোনো আশীর্বাদ ইচ্ছা আকাঙ্ক্ষা প্রকাশ পায়নি। অতএব প্রদত্ত সেন্টেন্সটি কি হবে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। কি হবে অ্যাসার্টিভ সেন্টেন্স
এবং এটা যেহেতু নট আছে প্রদত্ত সেন্টেন্সটিতে, অতএব এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের কি নেগেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? নেগেটিভ সেন্টেন্স। এরপর দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা আরেকটা ওয়াজ হয়ে গেছে প্রদত্ত সেন্টেন্সটি, অতএব এই ওয়াজ থাকার কারণে এই সেন্টেন্সটা কি পাস্ট ইনডিফিনিট টেন্স। কি টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা সেন্টেন্সের দৃষ্টিকোণ থেকে প্রদত্ত সেন্টেন্সটিকে আইডেন্টিফাই করলাম, এটা নেগেটিভ সেন্টেন্স, আর এটা ওয়াজ থাকার কারণে প্রদত্ত সেন্টেন্সটি কি হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেয়ার ওয়াজ আমাদের কি হবে সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স হবে। দেখো দেয়ার ওয়াজ নট এ ফায়ার ইন হিজ স্কুল। তাহলে প্রথমে দেয়ার ওয়াজ দেখো অতীতকালে কোন স্থানে একটি মাত্র জিনিস ছিল এরকম বোঝাতে দেয়ার ওয়াজ হবে। আর যদি অতীতকালে একাধিক জিনিস থাকে তাহলে দেয়ার আর ওয়্যার দিয়ে শুরু হবে। কি দিয়ে শুরু হবে? দেয়ার ওয়্যার দিয়ে শুরু হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে ফায়ার মানে আগুন, এটা কি সব সময় এটা আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার ফর্মে হবে, টু বি ভার্বটা সিঙ্গুলার ফর্ম হবে। তাহলে there was not a fire in his school, যে তার বিদ্যালয়ে কোনো আগুন ছিল না। তাহলে কি হবে? there was not, সেখানে ছিল না, a fire in his school। ওকে সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে was there school not his in a fire। তাহলে ফুল স্টপ থাকার কারণে প্রদত্ত সেন্টেন্সটি কি অ্যাসার্টিভ সেন্টেন্স, এবং নট থাকার কারণে অ্যাসার্টিভেরই কি আমরা জানি প্রকারভেদ রয়েছে, এটা দুই প্রকার, অ্যাফারমেটিভ এবং নেগেটিভ। এটা নট থাকার কারণে নেগেটিভ সেন্টেন্স হয়েছে, এবং ওয়াজ থাকার কারণে প্রদত্ত সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্স। অতএব দেয়ার ওয়াজ দিয়ে শুরু হবে, দেয়ার ওয়াজ নট এ ফায়ার, সেখানে আগুন ছিল না, ইন হিজ স্কুল, তার ভিতরে কোনো আগুন ছিল না। এরপর আসো সুপ্রিয় শিক্ষার্থীরা 5 নম্বর সেন্টেন্সটা, টর্টয়েস দা নট ডিড এন্ড বি ফিল। তাহলে কচ্ছপ সম্পর্কে আমরা পড়েছি। দেখো টর্টয়েস দা নট ডিড এন্ড বি ফিল। তাহলে দেখো এই প্রদত্ত সেন্টেন্সটির শেষে কি আছে? ফুল স্টপ রয়েছে, পূর্ণচ্ছেদ রয়েছে বা দাঁড়িয়ে রয়েছে। বাংলাতে ফুল স্টপ মানে কি পূর্ণচ্ছেদ বা দাঁড়িয়ে যাকে বাংলাতে বলে। তাহলে ফুল স্টপ থাকার কারণে আমাদের ধরে নিতে হবে কি প্রদত্ত সেন্টেন্সটি ইন্টারগেটিভও নয়, এক্সক্লামেটরি নয়। আবার এখানে কোনো দেখো টর্টয়েস দা নট ডিড এন্ড বি ফিল, এখানে কোনো আশীর্বাদ বোঝায় নাই, ইচ্ছা বোঝায় নাই, অথবা কোনো কিছু নিষেধ বা অনুরোধ কিছু বোঝায়নি, বিদায় সেন্টেন্সটি ইম্পারেটিভও নয়, অপটেটিভও নয়। তাহলে এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে কচ্ছপ সম্পর্কে বর্ণনা, তাহলে আমরা এখানে প্রদত্ত সেন্টেন্সটি আবার ডিড নট আছে, ডিড নট থাকলে সেটা কি হয়ে যাবে? ডিড থাকার কারণে প্রদত্ত সেন্টেন্সটি কি সেটা কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। কি টেন্স হবে? পাস্ট ইনডিফিনিট। তাহলে ডিড নট, তাহলে এখানে ডিড এবং নট আছে, ডিড থাকার কারণে পাস্ট ইনডিফিনিট টেন্স, আর নট থাকার কারণে সেটা কি নেগেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? অ্যাফারমেটিভেরই একটা গ্রুপ হচ্ছে কি, একটা কাইন্ড হচ্ছে কি নেগেটিভ সেন্টেন্স। তাহলে প্রথমে সাবজেক্ট আমরা খুঁজে বের করি। সাবজেক্ট হবে কি দা টর্টয়েস, কচ্ছপটি। হ্যাঁ, ডিড নট ফিল অনুভব করেনি, কি অ্যাংরি, হ্যাঁ সে রাগান্বিত বোধ করেনি। তাহলে প্রথমে সাবজেক্টের পরে কি বসবে? নেগেটিভ হওয়ার কারণে ডিড নট, এরপর হচ্ছে কি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ফিল মানে অনুভব করা, আর অ্যাংরি রাগান্বিত বা রাগ বোধ। ওকে সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে টর্টয়েস দা নট ডিড এন্ড বি ফিল 1 2 3 4 5 6টা ওয়ার্ড রয়েছে। এই 6টা ওয়ার্ডকে আমরা সুন্দরভাবে সাজিয়ে কি করলাম? একটা মিনিংফুল বা অর্থবোধক বাক্য তৈরি করলাম। তাহলে আমরা প্রথমে লক্ষ্য করলাম যে শেষে কি চিহ্নটা আছে, কোন ধরনের মার্ক রয়েছে, পাঞ্চুয়েশন মার্ক রয়েছে, চিহ্ন রয়েছে, বিরাম চিহ্ন, সেটাকে লক্ষ্য করতে হবে। যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে সেটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর কি যদি প্রদত্ত বাক্যটিতে কি থাকে, যদি নোট অফ এক্সক্লামেশন বা বিশেষসূচক চিহ্ন থাকে সেটা এক্সক্লামেটরি সেন্টেন্স। আর এগুলো না থেকে যদি শুধু ফুল স্টপ থাকে তাহলে ধরে নিতে হবে সেন্টেন্সটা তিন ধরনের হতে পারে। সেটা অ্যাসার্টিভ হতে পারে, না হয় ইম্পারেটিভ হতে পারে, না হয় অপটেটিভ হতে পারে। কিন্তু সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের ধরে নিতে হবে যদি প্রদত্ত সেন্টেন্সে ফুল স্টপ থাকার পর কোনো আদেশ নিষেধ অনুরোধ না বোঝায় তাহলে এটা ইম্পারেটিভ না। আর যদি ইচ্ছা আকাঙ্ক্ষা প্রবৃত্তি না প্রকাশ পায় তাহলে এটা অপটেটিভ না। তাহলে ধরে নিতে হবে প্রদত্ত সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আর যদি নট থাকে তাহলে সেন্টেন্সটা কি হবে? নেগেটিভ। আর নট না থাকলে সেটা কি হবে? বা নেগেটিভ কোনো কিছু না থাকলে সেটা কি অ্যাফারমেটিভ হবে, অর্থাৎ অ্যাসার্টিভ হয়ে যাবে।
আর প্রথমে আমাদের কি করতে হবে, সেই ক্ষেত্রে সাবজেক্টটা আমাদের বের করতে হবে যে প্রথমে সাবজেক্ট কি। ফার্স্ট আমাদের কাজ হচ্ছে কি এই কোন ধরনের সেন্টেন্স হবে এটা আইডেন্টিফাই করা, এরপর হচ্ছে কি সাবজেক্ট চিহ্নিত করা, এরপর এটা কোন ধরনের সেন্টেন্স এবং কোন টেন্সে আছে সেটা ফলো করে আমাদের কি করতে হবে, প্রদত্ত সেন্টেন্সটি গঠন করতে হবে। এগুলো যদি আমরা ফলো করি এবং বেশি বেশি প্র্যাকটিস করি তাহলে ইনশাআল্লাহ আমাদের কি এই রিয়ারেঞ্জে আমরা শতভাগ মার্ক পেয়ে যাব, ফুল মার্ক পেয়ে যাব। আর মেইন বইটাও তোমরা খুব ভালো করে পড়বে, মেইন বইয়ের সাথে সামঞ্জস্য রেখে আমাদের অনেক রিয়ারেঞ্জ করানো হয় সুপ্রিয় শিক্ষার্থীরা। তাহলে আজকে আমি যে রিয়ারেঞ্জটি করালাম এটা একটা ছবি আমি তোমাদের এই বোর্ডের যে লেখাটা আছে এটা আমি সেন্ড করব, তোমরা সবাই এটার উপর হোমওয়ার্ক করে রাখবে করবে এবং তোমাদের মেইন বইয়ে যে অনেক এক্সারসাইজগুলো আছে এগুলো করার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।